This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণের চক্রবহ নিয়ে রোজকার মতো শুরুতেই দিনের সেরা খবর আর মুহূর্তগুলো নিয়ে আপনাদের জন্য সাথে সেরা। অপারেশন সিন্দুরের সাফল্যের পর আজ জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত পাকিস্তান কড়া সংঘাতের আবহে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী? গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত ঘোষণা হতে পারে কি, জানতে আগ্রহী গোটা বিশ্ব। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করব না, হটলাইনে ডিজিএমওদের মধ্যে কথোপকথনে বার্তা পাকিস্তানের। ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের সঙ্গে পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লার কথা। পিছু হটছে পাকিস্তান। ভারত বিক্রমে ধ্বংস পাকিস্তানি ফাইটার জেট মিরাজ, নিশ্চিহ্ন 9টা জঙ্গি ঘাঁটি। টার্গেট করা হয়েছিল করাচির মালির ক্যান্টনমেন্ট সহ পাকিস্তানের 11টি এয়ারবেস, জানানো হলো 3 বাহিনীর তরফে। কোনো দেশ নয়, লড়াই সন্ত্রাসবাদ এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে। বিশ্বকে বার্তা ভারতের, জঙ্গিদের মদত দেওয়ায় পাকিস্তানি সেনার যা পরিণতি হওয়ার তাই হয়েছে। পাজি পড়শির জঙ্গি প্রীতিকে ফের প্রকাশ্যে আনলো ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যুদ্ধ। আগামীকাল থেকে দেশ জুড়ে তিরঙ্গা যাত্রায় নামছে বিজেপি। হবে পথসভা, চলবে মিছিল। 23শে মে পর্যন্ত টানা কর্মসূচি। এর আগে ভারতীয় সেনাকে সংহতি জানাতে দেশ জুড়ে জয় হিন্দ যাত্রার ডাক দিয়েছিল কংগ্রেস। আজ শুরুতেই একটা অন্য রকমের কথা বলবো, একটা অন্য বিষয়ে কথা বলবো। আপনারা ভাবছেন অনির্বাণের চক্রবহে, অনির্বাণ আজকে বলেই রেখেছে কথা হবে পাকিস্তানের সঙ্গে ভারতের এই সন্ত্রাস বিরোধী, ভারতের যে সন্ত্রাস মোকাবিলায় ভারতের যে অবস্থান এবং সেটা করতে গিয়ে পাকিস্তান যেভাবে কার্যত যুদ্ধে জড়িয়ে ফেলেছিল ভারতকে এবং নিজেকে, সেটা নিয়ে তাহলে হঠাৎ অন্য কথায় যাওয়ার কথা বলছিলেন। এই অন্য কথাটাও আসলে যুদ্ধেরই কথা, একটু অন্য রকম করে বলা কথা। আজ 3 বাহিনীর তরফ থেকে এবং অবশ্যই আমাদের ডিজিএমও একসঙ্গে আবার একটি সাংবাদিক বৈঠক করেছেন। সেই সাংবাদিক বৈঠকে ডিজিএমও নিয়ে এসছেন বিরাট কোহলির প্রসঙ্গ। আরও 5 জন বা অনেক ভারতবাসীর মতোই ভারতের প্রাক্তন অধিনায়ক এবং ক্রিকেটার বিরাট কোহলি আমাদের ডিজিএমেরও খুব পছন্দের ক্রিকেটার, তিনি বলেছেন। এই প্রেস কনফারেন্সে বসেই বলেছেন। কিন্তু শুধুই কি সেজন্য বিরাট কোহলির কথা বললেন? আগে শুনুন কি বললেন। आज शायद क्रिकेट की बात भी करनी चाहिए, क्योंकि मैं देख रहा था कि विराट कोहली ने टेस्ट क्रिकेट से रिटायरमेंट ले ली। कई भारतीयों की तरह वो मेरे भी फेवरेट क्रिकेटर हैं। অনেক ভারতীয়র মতো বিরাট কোহলি ডিজিএমও তারও ফেভারিট ক্রিকেটার। কিন্তু তাও আজকে অবসরের ঘোষণার পর, অর্থাৎ টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসরের ঘোষণার পর তার কথাই বললেন। কেন বললেন? আমরা জানি বিরাট কোহলি এমনিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামলে 100 নয় 200% দিয়ে খেলেন। আর বিরাটের অবসরটা দেশবাসী চায় না। কোনো যোগ রাখতে চাইলেন কি আমাদের ডিজিএমও? স্পষ্ট হয়েছে আরেকটু এগোতে এগোতে। বিরাটের পরে তিনি ক্রিকেটের কথা থামাননি। তিনি চলে গিয়েছেন দুটো চিরশত্রু, মানে ক্রিকেট মাঠে 2 চিরশত্রু দেশের প্রতিদ্বন্দ্বিতার কথা না, ভারত পাকিস্তান নয়, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কথায়, অ্যাশেজ সিরিজের কথায়। কি বলেছেন আমাদের ডিজিএমও রাজীব ঘাই? যে উদাহরণটি দিলেন সেটা এক কথায় অনবদ্য। ক্রিকেটীয় যুদ্ধে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের ইতিহাস প্রায় 150 বছরের পুরনো। 1877 সালে প্রথম সিরিজটা খেলা হয় 2 দেশের মধ্যে, যা এক কথায় ছিল সম্মানের যুদ্ধ। তবে এখনও এই সিরিজ অ্যাশেজ বলে, মানে তখন ওই 1877-এ পরিচিত পাইনি। কীভাবে টুর্নামেন্টের নামকরণ হলো তা নিয়ে নানা গল্প আছে। তার মধ্যে একটা খুব পরিচিত এবং খুব চালু গল্প হচ্ছে 1882-তে ইংল্যান্ড গোহারান হারে অস্ট্রেলিয়ানদের কাছে, এবং ইংল্যান্ডের ভক্তরা, ফ্যানরা, তারা ভয়ঙ্কর ক্ষুব্ধ হয়ে উইকেটগুলো পুড়িয়ে তার যে ছাইটা হয়েছিল সেটা ব্রিটিশ ক্রিকেটারদের হাতে তুলে দিয়েছিলেন এবং বলেছিলেন, এই নাও ছাই তোমাদের পুরস্কার, এমন ছাইয়ের মতো খেলার পুরস্কার এমন ছাই হতে পারে। তো ব্রিটিশ সংবাদপত্র দ্য স্পোর্টিং টাইমস শিরোনামে লেখে, ইংল্যান্ড ক্রিকেটের শবদাহের ওপরে পরে ছাই নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া, শবদাহের হয়ে যাওয়ার পরে ছাইটা নিয়ে যাচ্ছে, এবং তার থেকেই এই অ্যাশেজের নাকি নামকরণ হয়। তবে রাজীব ঘাই যখনকার উদাহরণটা দিচ্ছেন সেটা 74-75 সাল, তখন সত্যি ওই অ্যাশেজই হয়ে গিয়েছে।
তো কি বললেন এই ছাইয়ের লড়াই নিয়ে? সেবার জেফ থমসন আর ডেনিস লিলির আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইংরেজ ব্যাটিং লাইনার। সেবারই জেফ থমসন 9 ইনিংসে 33টা উইকেট নিয়েছিলেন, আর ডেনিস লিলি নিয়েছিলেন 11 ইনিংসে 25টা। 4 বছর পর 4-1 অ্যাশেজ সিরিজ জিতেছিল অজিরা। ডেনিস লিলির আগুনে বোলিংয়ের সামনে সেই সময় সংবাদপত্রে একটা কার্টুন দারুণ জনপ্রিয় হয়েছিল। তার সঙ্গে ওই প্রবাদ, মানে কার্টুনের সঙ্গে লেখা, কি লেখা হয়েছিল ঠিক ওই কথাটি আজকে আমাদের ডিজিএমও বলেছেন অ্যাশেস টু অ্যাশেস, ডাস্ট টু ডাস্ট, ইফ থমসন ডোন্ট গেট হিয়ার লিলি মাস্ট। মানে সোজা কথায় ছাই করে দেবো, একেবারে গুঁড়িয়ে ধুলো করে দেবো। আর থমসনের কবজায় যদি নাও পড়ো, মানে থমসন যদি তোমার উইকেটটা নাও পায়, ডেনিস লিলি পাবে। আচ্ছা, এই কথার সঙ্গে এরপরে আরও 2 বাহিনীর তরফ থেকে যারা প্রেস কনফারেন্সে ছিলেন তাদের এই কথা দুটোর কোনো মিল পান কিনা দেখুন তো। বিশেষ করে বিমান বাহিনীর তরফে আর নৌবাহিনীর তরফে পরপর যা বলা হলো, কোনো মিল পান কিনা। বিমান বাহিনীর তরফে এবং নৌবাহিনীর তরফে আজকের প্রেস কনফারেন্সে বলা, গতকালের প্রেস কনফারেন্সে বলা এই কথাগুলোর সঙ্গে লিলি টমসনের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে? ওখানে বলা হয়েছিল টমসন না পেলে লিলি পাবে, টমসনের হাতে না গেলে লিলির হাতে যাবে। এবার দেখুন তো মিল পাচ্ছেন কিনা। The bases we struck include Chaklala, Rafiki, and mind you, Chaklala is Islamabad. মনে করিয়ে দিলেন কোন কোন এয়ারবেসে আঘাত হানা হয়েছিল, এবং এটাও মনে করিয়ে দিলেন, মনে রাখবেন, মনে করিয়ে দিচ্ছি, চাকলালা কিন্তু ইসলামাবাদ মানে রাজধানী। এরপর নৌবাহিনীর তরফ থেকে এন প্রমোদ, তার বলা কথাটি দেখুন তো ভাইস অ্যাডমিরাল কি বললেন। না, কোনো কারণে বাইকটা পাওয়া যাচ্ছে না, তবে শোনাতে পারলে নিশ্চিতভাবে আপনাদের দেখাতে পারতাম। আমাদের ভাইস অ্যাডমিরাল বলেছেন ঠিক এই প্রসঙ্গেই, করাচির সামনে আমরা ছিলাম, আরব সাগরের ওপরে আমরা ছিলাম, এবং আরব সাগরে ভাসমান অবস্থায় ইন্ডিয়ান নেভি পাকিস্তানের কোনো ফাইটার জেটকে ওরা সুযোগটুকু পর্যন্ত দেয়নি দক্ষিণ পাকিস্তান থেকে। ওরা আমাদের দেশের দিকে আসবে কি, নিজেদের বন্দরে অর্থাৎ বিমান বন্দরগুলোতে বোতলবন্দি হয়ে পড়েছিল। আর ঠিক এই অবস্থার মধ্যেই এই লিলি টমসনের তুলনাটা মনে হয় না ভীষণ উপযোগী। অর্থাৎ লিলি না পেলে টমসন পাবে, টমসন না পেলে লিলি পাবে, এয়ারফোর্স না পেলে নৌবাহিনী পাবে, নৌবাহিনী না পেলে এয়ারফোর্স পাবে, আর তার সঙ্গে আমাদের সামরিক বাহিনী তো আছেই। এই সব কিছু মিলিয়ে ভারতের এই পরম বিক্রম, এই পরাক্রমের সামনে পাকিস্তান যেভাবে ধুলো হয়ে উড়েছে, তারপরেও কিন্তু এক তৃতীয় পক্ষের ছায়া, যা থাকার কথা নয়, পড়ার কথা নয়, দীর্ঘতর না হলেও বেশ দীর্ঘ হয়ে আছে, তা নিয়ে বিতর্ক। আজকের বিতর্কের বিষয় ঠিক সেটাই, আমার আজকের বিতর্কের বিষয়। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ জারি, তৃতীয় পক্ষের মাথা ভারী। কে তৃতীয় পক্ষ? আপনারা বুঝতে পারছেন স্ক্রিনটা দেখলেই, ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে, যিনি ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি বা সংঘর্ষ বিরতি ঘোষণার আগে, এই দুদেশের তরফ থেকে ঘোষণার আগে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ঘোষণা করে বসেছিলেন। তারপরেই এদেশের চরম বিতর্ক তৈরি হয়। তবে কি ট্রাম্পের নির্দেশে, ট্রাম্পের ইশারায় ভারত এবং পাকিস্তানকে নিয়ে সত্যি আমাদের মাথা ব্যথা নেই, কিন্তু ভারতও কি এইভাবে রাজি হল সংঘর্ষ বিরতিতে? সত্যি কি তাই, নাকি ট্রাম্প যেরকম বরাবরই ওই নেপোয় মারে দইয়ের মতো নেপো হয়ে দই খেয়ে যেতে অভ্যস্ত, সেরকমই কিছু একটা করেছেন, আর তাতে ভারতের ভিতরে থাকা কোনো শক্তি বা কোনো শক্তি আসলে নিজেদের রসদ খোঁজার চেষ্টা করছে? এই প্রবল পরাক্রমে সেনাবাহিনীর পাকিস্তান বিজয় কি তাদের পছন্দ হয়নি, নাকি এটা তাদের অন্য কোনোভাবে রাজনৈতিক ক্ষতি করতে পারে? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিই। আমার ঠিক ডান দিকে রয়েছেন অশোক ভট্টাচার্য, কংগ্রেসের তরফ থেকে কংগ্রেস মুখপাত্র। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন দীপ্তাশ্ব যশ, বিজেপি মুখপাত্র। আমার একদম বাঁ দিকে রয়েছেন দীপ্তেন্দ্র রায়চৌধুরী, বর্ষীয়ান সাংবাদিক, এবং আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। আমি প্রত্যেকের সঙ্গে কথায় আসবো, কিন্তু শুরু করব আজকে আমি অশোকবাবুর সঙ্গে কথা বলে, তার কারণ নিশ্চিতভাবে কংগ্রেসের তরফ থেকে কোনো অফিসিয়াল অভিযোগ হয়তো সরকারিভাবে আনা হয়নি, কিন্তু এই বিতর্ক এসছে, সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা চলছে, কংগ্রেস নেতাকর্মীরাও বলছেন। গতকাল অশোকবাবুর দলের তরফ থেকেই সৌম্য আইচরাই এসেছিলেন, তিনিও এই একই বিষয়ে বলেছেন।
এ বিষয়ে ক্ল্যারিটি থাকা দরকার, স্পষ্টতা থাকা দরকার। ফলে আজকের বিতর্কের বিষয় নিয়ে কথা বলবার জন্য ঠিক যেমনটা নিয়ম আমার অন্য দিনের মতো আজকের বিতর্কেও প্রত্যেককে ওই শুরুতে এক মিনিট করে আমি দেবো। অশোকবাবু, আপনার সময় শুরু হচ্ছে এখন, 1 মিনিট। দেশ জাতি অনুভব করছে একটা অভাব, সে অভাব একটা কংগ্রেস সরকারের একজন ইন্দিরা গান্ধীর। যে ইন্দিরা গান্ধী আমেরিকার চোখে চোখ রেখে বঙ্গোপসাগরের উপকূল থেকে 7ম নৌবহরকে ফিরে যেতে বাধ্য করেছিলেন এবং নিক্সনকে বুঝিয়ে দিয়েছিলেন ভারতবাসীর ভবিষ্যৎ নির্ধারণ করবে ভারতবাসী, অন্য কেউ নয়, কোনো তৃতীয় পক্ষ নয়। আমরা সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছি পাহেলগাঁও অ্যাটাকের পর থেকে। আমরা সেনাবাহিনীকে কুর্নিশ জানাই, সেনাবাহিনীর বীরত্বকে। ভারতবর্ষের সেনাবাহিনী হচ্ছে সেই সেনাবাহিনী খাড়াস তরবারির মতন, যা নিখাদ এবং ধারালো এবং সাহসী। কিন্তু সেই তরবারিকে যদি ঠিকঠাকভাবে ব্যবহার করা না যায় তাহলে নিজের হাত ক্ষতবিক্ষত হয়। এ প্রশ্ন কিন্তু আজকে চলে আসছে, কে ডোনাল্ড ট্রাম্প, কেন তিনি ঘোষণা করলেন, কোন শর্তে যুদ্ধবিরতি হলো, এ সমস্তটা জাতির জানার অধিকার আছে। তাই আমরা বিনীতভাবে বলেছি প্রধানমন্ত্রীকে, সংসদের বিশেষ অধিবেশন আপনি আহ্বান করুন এবং সর্বদলীয় বৈঠক প্লিজ এড়িয়ে যাবেন না। জাতি শুনতে চাইছে, আপনি তো দেশের কর্ণধার, আপনি কেন সর্বদলীয় বৈঠকে পৌরোহিত্য করবেন না? এ বাসনা সাধারণ নাগরিক হিসাবে আমাদের। আবার বলছি, একজন ইন্দিরা গান্ধীর অভাব আজকে জাতি অনুভব করছে। বেশ, অশোকবাবুর সময় শেষ হয়েছে, আমি দীপ্তাশ্ববাবুর কাছে যাব। তার আগে আপনাদের সামনে পরিচয় করে দিয়ে যাই। ভাস্কর সিনহা আমার সঙ্গে যোগ দিয়েছেন, তৃণমূল সমর্থক এবং রাজনৈতিক কর্মী। আমি ভাস্করবাবু আপনাকেও সময় দেবো, আপনার সময় আপাতত দীপ্তাশ্ব যশ, আপনার 1 মিনিট। না, ইন্দিরা ইজ ইন্ডিয়া তো বুঝলাম। আচ্ছা, ইন্দিরা গান্ধী এত শক্তিশালী ছিলেন, 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল, তার জবাবে কেন 587 জন ভারতীয় সেনাকে পাকিস্তানের প্রিজনার অফ ওয়ার থেকে ফিরিয়ে আনা যায়নি? কেন তাদের আর খোঁজ পাওয়া গেল না? আজকে ওনাদের পিওকের কথা মনে পড়ছে। 71 সালে পিওকে ছিল না? পিওকেটা তৈরি হয়েছিল কারা বলে? ইন্দিরাকে মনে রাখবেন আর নেহরুকে ভুলে যাবেন? তা করলে তো হবে না। আজকে যখন ওরা পাহেলগামে মেরেছে, ওরা ওখান থেকে জঙ্গি পাঠিয়েছে, আমরা এখান থেকে মিসাইল মেরেছি। যখন 26/11 কজন মারা গেছিল মুম্বাইতে, তার আগে 1991 মুম্বাই সিরিয়াল ব্লাস্ট, 2006 দিল্লি সিরিয়াল ব্লাস্ট, কজন মারা গেছিল? ওরা ওখান থেকে জঙ্গি পাঠিয়েছে, গুলি পাঠিয়েছে, আমরা এখান থেকে চিঠি পাঠিয়েছি। এই ছিল কংগ্রেস সরকার। আজকে তারা জ্ঞান দিচ্ছে, এই জ্ঞানের প্রয়োজন নেই। আজকে আপনি পরপর দেখুন, যখন গত 10 বছর ধরে, এমনকি রাহুল গান্ধীর একটা ভিডিও আছে, একটি চীনা ড্রোন নিয়ে চীনা টেকনোলজি কত উন্নত এর বর্ণনা তিনি দিচ্ছিলেন। আজকে দেখা গেল চীনা টেকনোলজির কি অবস্থা, কিভাবে মুখ থুবড়ে পড়লো। কংগ্রেসের মুখে কোনো কথা আছে? কথা নেই। এই যুদ্ধে তো শুধু পাকিস্তানের মুখ পড়েনি, মুখ পড়েছে চীনেরও। সেই কারণেই কি কারুর বুকে চিনচিন করছে? জানা নেই, কারণ 2012 সালে সিসিপির সঙ্গে কংগ্রেসের নাকি কি সব চুক্তি হয়েছিল। আজকে ওনারা বলছেন যে কি শর্তে যুদ্ধবিরতি হয়েছে জানা নেই, ট্রাম্প নাকি ঘোষণা করেছেন। আমাদের ডিজিএমও তিনি যখন পরিষ্কার বলে দিয়েছেন যে রিকোয়েস্টটা প্রথম এসেছিল পাকিস্তানের কাছ থেকে, পাকিস্তান সিজফায়ারের অনুরোধ জানিয়েছিল, আমরা তাতে বলেছি পজ অফ অ্যাকশন। পজ অফ অ্যাকশন এবং সিজফায়ার দুটোর মধ্যে তফাৎ আছে। আজকে কংগ্রেসের হতেই পারে যে ওনারা নিজের দেশের ডিজিএম ট্রাম্প বেশি। দীপ্তাশ্ববাবু শুরু থেকেই, দীপ্তাশ্ববাবু প্লিজ আমাকে ওয়ার্ন করতে হচ্ছে, শুরু থেকে বিতর্কের নিয়মটা না মানলে চলবে না। কিন্তু শুরুতে সবার 1 মিনিট, আপনারও 1 মিনিট। আমি আপনাকে বেশি সময় এখানে দিতে পারি না। নিশ্চিতভাবে এরপরে যখন খোলাখুলি বিতর্কে আসবো আমরা, আপনিও আপনার কথা বলবেন, আবার সময় পাবেন। এবার ভাস্কর সিনহা আপনার 1 মিনিট। দেখুন, আজকে যা পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে, যারা বিজেপিকে রিপ্রেজেন্ট করছেন দেখছিলাম তারা পুরনো কথা বলছে। পুরনো কথা বললে তাদের মানে আরও বিব্রত বোধ করবেন। আমরা আন্তর্জাতিক যারা আপনি যে মিডিয়াতে বসে আছি, আন্তর্জাতিক কোনো মিডিয়া সব ইসলামাবাদ থেকে তারা কভার করছে, কিন্তু আমাদের এখান থেকে কোনো কভার করছে না। যে মিডিয়ার যে পারসেপশানে যে লড়াই সারা বিশ্বের কাছে, সেখানেও মনে হয় আমরা পরাজিত হয়েছি। এর সাথে সাথে আপনি বলছেন যে নরেন্দ্র মোদী এই করেছেন ওই করেছেন, এই 8টার সময়টা না আমাদের কাছে খুব ভয়ে দাঁড়ায়। সব কিছুই 8টার সময়তে আমাদের দেখেছিলাম কোথায় কি হয়েছিল, কাউকে না জানিয়ে নোটবন্দি থেকে আরম্ভ করে সেই মানে ঘোষণা করা বিভিন্ন সময় হয়েছে। আমরা জানতে চাইছি এখন ভারতবাসীর মনে অনেক প্রশ্ন, দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, গণতন্ত্রের রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনীর প্রতি সম্পূর্ণ আস্থা রাখা সত্ত্বেও যে প্রশ্নগুলো ঘোরাঘুরি করছে মনের মধ্যে, সেখানে কিন্তু সাংবাদিক সম্মেলন হচ্ছে না, সেখানে প্রধানমন্ত্রী তার লিখিত ভাষণ দেবেন এবং সর্বদলীয় বৈঠকে তার অনুপস্থিতি, তার দুর্বলতাটাই আবার পরিলক্ষিত হয়। আমাদের সেনাবাহিনীর
সমস্ত সাফল্যকে নিজের সাফল্য বলে পরিচয় করানো বা নিজের সাফল্য বলে দাবি করা এই নরেন্দ্র মোদী আজকে কোন কারণে কিসের জন্য ডোনাল্ড ট্রাম্পের এই আচরণ, তার জন্য তার কোনো বক্তব্য, আবার সেই বলছি যুদ্ধকালীন পরিস্থিতিতে স্ট্র্যাটেজি বিভিন্ন কারণে হয়তো আমরা সবটা জানতে পারছি না, কিন্তু নরেন্দ্র মোদী ওই সর্বদলীয় বৈঠক থেকে তার অনুপস্থিতি পরবর্তীকালে যা যা ঘটনা ঘটছে আকস্মিক, কেউ জানেন না, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ভারতবাসীর মনে যে প্রশ্ন জেগেছে তার জবাব কি আমরা পাবো, নাকি উনার ওই লিখিত ভাষণ, সেই ভাষণের একটা কোনো মর্মান্তিক কোনো একটা বিষয় কি আমরা সামনে দেখতে পাবো? বেশ, 1 মিনিট ওভার হয়েছে ভাস্কর সিনহা। আমি আপনাদের তিনজনের কাছে এরপর আসবো আরও যখন ওপেন ডিবেট ফরম্যাটে যাবো, কিন্তু তার আগে আমি আমার আরও দুজন অতিথির কাছ থেকে একটু সংক্ষিপ্ত মতামত নিয়ে নেবো। প্রথমে দীপাঞ্জন বাবু, দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। দীপাঞ্জন বাবু, ভারতীয় সেনা কিছু অর্জন করেছে, এটা অন্তত তিনজনই এখানে বসে বলছেন, কিন্তু সেই অর্জনটাকে ছাপিয়ে যাচ্ছে কোনো এক তৃতীয় ব্যক্তির, তৃতীয় পক্ষের ছায়া। আমি সত্যিই বুঝতে পারছি না সেনার এই অর্জনে সত্যি সত্যি কাদের সম্মান বোধ আছে। যারা রাজনীতি করতে চাইছেন তারা রাজনীতি করুন, কেউ যদি নরেন্দ্র মোদীর সঙ্গে রাজনীতি করতে চান এটা নিয়ে তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু সেনার বিক্রম পরাক্রমকে স্বীকার করতে না চাওয়ার কি আরেকটা ঘুরপথের উপায় এটা যে ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করলেন, ট্রাম্প সংঘর্ষ বিরতি ঘোষণা করলেন, এটার উপর জোর দেওয়া, নাকি এটা সত্যি সত্যি কোনো বাস্তবতা আছে, অর্থাৎ সত্যিই এমনটা ঘটেছে? আপনার নিজের কি মনে হয় দীপাঞ্জন বাবু? আমার স্টপ ওয়াচ নিয়ে বলছি, শুরু করলাম। দেখো, তুমি মানে আমি আমার অভিজ্ঞতা এত সুন্দর ইন্ট্রোডাকশন আজ পর্যন্ত শুনিনি, যে যুদ্ধ পরিস্থিতিকে ক্রিকেট নিয়ে, ক্রিকেটের ইতিহাস নিয়ে কেউ ইন্ট্রো দিচ্ছে, অভিনন্দন জানানোটা ছোট হয়ে যায়। অসাধারণ। ক্রিকেটের ভাষাতেই বলি, পাকিস্তানের একজন আম্পায়ার ছিল শাকুর রানা, মানুষ ভুলে গেছে। শাকুর রানা যখন আম্পায়ারিং করতো পৃথিবীর কোনো ক্রিকেট টিম খেলতে যেত না, কেন জানো তো? আউট দিত না। ভগবত চন্দ্রশেখর একবার পাকিস্তানের ব্যাটসম্যানকে দুটো ক্লিয়ার এলবি, একটা ক্লিয়ার ক্যাচ, তিনবারে অ্যাপিল করেছে, দেননি, চতুর্থবারে বোল্ড করে দিয়েছে, উইকেট ফেলে দেওয়ার পর আবার অ্যাপিল করেছে। শাকুর রানা জিজ্ঞেস করছে, আরে এ তো বোল্ড হয়ে গেছে। বলেছে বোল্ড তো হয়েছে, আমি জানতে চেয়েছি ও কি আউট হয়েছে। এই ছিল শাকুর রানা। সেই শাকুর রানাকে পৃথিবীর ইতিহাস মনে রাখেনি, চন্দ্রশেখর মনে রেখেছে। এই শাকুর রানা আফ্রিকাতে নয়, ডোনাল্ড ট্রাম্পও আছে, আমাদের ভারতবর্ষেও আছে, যারা প্রধানমন্ত্রী ভারতের ব্যর্থ কিনা সেটা নিয়ে আলোচনা করছে যুদ্ধ পরিস্থিতিতে। আর পাকিস্তান হেরে গুড়িয়ে মুচিয়ে গেছে, কিন্তু তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। দুঃখের ব্যাপার। শেষ করলাম। বেশ, আমি দীপ্তেন্দ্র রায়চৌধুরীর কাছ থেকে মতামত নেব। দীপ্তেন্দ্রবাবু, এই যুদ্ধতে বা যে যুদ্ধ আমি বলবো না ভারতের দিক থেকে কখনোই যুদ্ধ ছিল না, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছিলাম, সন্ত্রাসবাদের মোকাবিলা করছিলাম। পাকিস্তান একটা যুদ্ধ শুরু করেছিল, চাপিয়ে দিতে চেয়েছিল, 72 ঘন্টার মধ্যে নিজের রণভঙ্গ দিয়েছে আমাদের দেশের সরকার এবং সেনাবাহিনীর দেওয়া বয়ান অনুযায়ী। আমি সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি, এই যুদ্ধে ভারতের রণকৌশলগত কিছু লাভ হলো কি? ভারতের রণকৌশলগত বিশাল লাভ হয়েছে। এই যে ট্রাম্পের কথায় কেন ভারত থামলো, এইটা যারা যুদ্ধ সম্পর্কে কিছু জানেন না তারা এই নিয়ে নানা রকম কথাবার্তা বলতে পারেন। ভারতীয় সেনাবাহিনী গত কয়েকদিনে সেটা স্পষ্ট করারও চেষ্টা করছে, কিন্তু পরিষ্কার করে বলতে পারছে না। আভাসে ইঙ্গিতে যা বলছে সেগুলোকে ঠিকমতো ইন্টারপ্রেট করলে 3-4টে জিনিস দেখা যায়। এক হচ্ছে যে ভারত যুদ্ধ করতে যায়নি, টেরর ডেন ধ্বংস করতে গেছিল, তার বদলে পাকিস্তান অ্যাটাক করলো। ভারত এটার জন্যই অপেক্ষা করছিল, এবং তারপরে যা হলো তা হলো পাকিস্তানের 13টা এয়ারবেস ভারত আক্রমণ করলো, 9টা বিধ্বস্ত হলো। এর অর্থ কি এটা সাধারণ মানুষ জানেন না, আমি পরে কথা বলার সময় সুযোগ পেলে বলবো। সব মিলিয়ে পাকিস্তানকে ভারতীয় বাহিনী বুঝিয়ে দিল যে পুরোদস্তুর যুদ্ধ করতে এলে ভারতের 24 ঘন্টা লাগবে তাদের সমস্ত ক্যাপাবিলিটিস শেষ করে দিতে। তারপর তারা শুধু বন্দুক হাতে করে বা কামান নিয়ে স্থলে আসতে পারে, তাদের বিমান আকাশে উড়বে না, অন্য কোনো কিচ্ছু তাদের হবে না, মিসাইল ছুটতে পারবে না। রেডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে 2-3টে জায়গায় ভারত এখনকার মতো। পরের কথাটা হচ্ছে যে তাহলে এই বিশাল পরাক্রমের পর ভারত আরও এগোলো না কেন? এইবার এই ক্ষেত্রে প্রত্যেক সেনাবাহিনীর একটা যুদ্ধ করে যাওয়ার, কতদিন যুদ্ধ করে যেতে পারে তার একটা লিমিট থাকে। পাকিস্তানের ক্ষেত্রে লিমিটটা 4-5 দিন, আমাদের ক্ষেত্রে লিমিটটা 1 মাস। যদি পাকিস্তানের সঙ্গে এই লড়াইটা 15 দিন ধরে একটু ছোটোখাটো চলছে, তারপরে চীন আমাদের অ্যাটাক করে, তখন কিন্তু আমরা 15 দিনের মধ্যে ব্যাপারটা কনক্লুড করতে পারবো না, ফলে যুদ্ধটা আমরা হেরে যাব। এবার কথা হচ্ছে যে হঠাৎ করে আমেরিকা কোত্থেকে এলো? আমেরিকা এলো কেন সেটা দেখতে হলে CNN এর প্রতিবেদন 2 দিন আগে ছিল, যে এক ভয়ঙ্কর জরুরি বার্তা পৌঁছেছিল মার্কিন প্রেসিডেন্ট এবং তার টিমের কাছে, এবং তারপরেই তারা তাড়াতাড়ি করে ভারতের সঙ্গে কথা বলতে শুরু করেন। জরুরি বার্তাটা কি?
সেটা বুঝতে হলে ভারতীয় বাহিনী বলেছে যে কোথায় তারা মেরেছে এবং তার কোন জায়গায় ভারত মারার পরেই 4.5 থেকে 5.5 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প কখন হয় আর বাকিটা আমি বলছি না, এখন পরে বলে দেব। কিন্তু এই ঘটনাটার পরেই আমেরিকা ভারতের সঙ্গে যোগাযোগ করে। ইতিমধ্যে ভারতের লক্ষ্য পূরণ হয়ে গেছিল, ভারত পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে এবং নিজেও বুঝে গেছে যে পাকিস্তান যুদ্ধ করতে হলে কতক্ষণ লাগবে। কাজেই ভারতের কোনো আপত্তি ছিল না সেটা মানতে, সেই অনুযায়ী মেনে নিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প তো ডিল করতে খুব ভালোবাসেন, এটা একটা ডিল পেলেন বলে তিনি খুব খুশিও হলেন। এটাই হচ্ছে ঘটনা। বেশ, আমি দীপ্তেন্দ্র বাবুর মতামত শুনলাম। আমি এবার অশোক বাবু আপনার কাছে আসবো। আপনি হাত তুলেছিলেন, আমি আপনার নিশ্চয়ই কিছু বলবার আছে, আমি শুনবো সেটা, কিন্তু তার সঙ্গে আমার একটা প্রশ্ন আছে। অশোক বাবু, একটা কথা শুনছিলাম, সেনার কৃতিত্বকে সরকারের দাবি করা। আচ্ছা, 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তার মধ্যে দিয়ে বাংলাদেশ তৈরি হওয়া, আমি বলছি সেটার কৃতিত্ব কংগ্রেস দাবি করেনি, আমি একদম যুদ্ধে দাবি করেনি। শুনুন না, আরে বলতে দিন। দীপ্তাশ্ব একটা প্রশ্ন করেছে যে আমরা ট্রাম্পের কথা কেন বিশ্বাস করছি। আরে ভাই, আমরা কেন ট্রাম্পের কথা বিশ্বাস করব? আমরা তো কেউ গিয়ে বলে আসিনি আপকি বা ট্রাম্প কি সরকার, যিনি বলেছেন তার কথাই বিশ্বাস করছি আমি। এবার গেল আপনার কথা, সত্যি আমি দীপাঞ্জন বাবুর কথাও শুনছিলাম, আপনার কথাও শুনছিলাম। আপনার কথার ভিত্তিতে আমি একটা লাইনে একটা কথা বলি, আপনি হয়তো আমার প্রথমবারের বক্তব্যটা শোনেননি। ভারতীয় সেনা হচ্ছে সেই খাড়াস তরবারি, যে তরবারি নিখাত, সাহসী এবং ধারালো। তাকে যদি কোনো তরবারি যদি আমি ঠিকমতো চালাতে না পারি, তাহলে নিজের হাত রক্তাক্ত হয়। আমার উত্তরটা পেয়ে গেছেন হয়তো। না পাইনি। আচ্ছা, পাননি। এবার আমি বলছি, না বুঝতে পারেন আপনি, আমি আবার বলছি, মানে 71-এ বাংলাদেশ খুব ক্লিয়ার কাট। খুব ক্লিয়ার কাট। আমি আমার কথাটা আরেকবার বলে দিই, বলুন। 71-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধেও ভারত নিজে যুদ্ধ করতে যায়নি, আমরা সবাই জানি। পাকিস্তান প্রথম আমাদের নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টে ঢুকে বিমান হামলা চালিয়েছিল, তাই তো? আমরা শুধু বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহায্য করছিলাম, সারা পৃথিবীকে জানিয়ে। কতদিন ধরে? 11 মাস ধরে। 25শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বুদ্ধিজীবী খুনে রক্তাক্ত হয়ে যায় বাংলাদেশের মাটি। কথা উঠেছিল তখনই কেন বাংলাদেশকে ভারত সাহায্য করতে ভিতরে ঢুকছে না। 25শে মার্চ থেকে 3রা ডিসেম্বর, তখনও পাকিস্তান আক্রমণ না করলে ভারত যুদ্ধে জড়াতো না। এবার আপনি আমাকে বলুন, সেই যুদ্ধে যে তার কৃতিত্ব যদি কংগ্রেস দাবি করে পরের ইলেকশনগুলো লড়তে পারে, ইলেকশন পর্যন্ত যেতে পারে, তাহলে আমি জিজ্ঞাসা করছি, আমি এখনো পর্যন্ত বিজেপি কিছু দাবি করেছে এটা বলছেন, জিজ্ঞাসা করছি, যদি ভারতীয় সেনার পরাক্রমের কৃতিত্ব ভারতের বর্তমান সরকার দাবি করে, আপনাদের অসুবিধা কোথায়? একদম শুনুন, আমাকে বলতে দিন। এবার এই যে বললাম, ইন্দিরা গান্ধী স্টেন গান নিয়ে যুদ্ধ করতে যাননি, আর মোদিজিও স্টেন গান নিয়ে যুদ্ধ করতে যাননি। কিন্তু আপনি দেখাতে পারবেন যে 71-এর যুদ্ধের পরে ইন্দিরা গান্ধীর হাতে স্টেন গান আমরা পোস্টার করেছি? শুনুন, বাবা মা মারা গেলে সম্পত্তি ভাগ হয়ে যায় ছেলে মেয়েদের মধ্যে, কিন্তু পারলৌকিক ক্রিয়া অবধি অন্তত অপেক্ষা করতে হয়। যুদ্ধ চলছে বা সংঘর্ষ চলছে বা জঙ্গি দমন চলছে, তার মধ্যে এদেশের অন্যতম বড় ব্যবসায়ী অপারেশন সিন্দুরের ট্রেডমার্কের জন্য আবেদন করে আবার চাপে পড়ে ফিরিয়ে নিলেন। বিহার নির্বাচনে পোস্টার পড়ে গেল। এবং অনির্বাণ প্লিজ কিছু মনে করবেন না, হাত জোর করে বলছি, এমন স্টুডিও দেখলাম, এ মাথা থেকে ও মাথা ঝাঁপ মেরে ইসলামাবাদ দখল হয়ে গেল রাতভর, করাচি বন্দর দখল করে দিল বাংলার স্টুডিও। আপনার মনে হয় না 150 কোটির ভারতবাসীর আবেগ নিয়ে যে ছেলে খেলা গদি মিডিয়া করেছে, 150 কোটি ভারতবাসীর যে প্রতিনিধি সেনাদের যে অপমান করলো, সেটা মনে হয় না নোংরামো? আপনি তো এতগুলো স্টুডিওর কথা বললেন, আমি শুধু এক ভদ্রলেখের লেখার একটি বইয়ের কথা বলতে পারি। বইটা আজ পর্যন্ত আমি চোখেই দেখতে পেলাম না। জিতেন্দ্রবাবু দেখেছেন কিনা জানি না, পুরনো দিল্লির বুক পকেটে হয়তো পেয়ে থাকতে পারেন। ভারত চীনের যুদ্ধ নিয়ে লেখা একটা বই ছিল না, আমাদের দেশে এখনো নিষিদ্ধ বোধহয়, কংগ্রেস আমলে তো ছিল। আপনি দেখেছেন চোখে? আমি দেখতে পাইনি, ওই রিপোর্টটাও দেখতে পাইনি সেই যুদ্ধে কেন আমাদের পরাজয় হয়েছিল। নীরজ চৌধুরী কিছু লেখা লিখেছিলেন ব্রিটিশ সংবাদপত্র, ওগুলো এদেশে আমি আজ পর্যন্ত দেখতে পাইনি। এগুলো সবই তো আমাদের পরাক্রমের ইতিহাস, এগুলো কেন সরিয়ে রাখা হলো আমি জানি। দীপাঞ্জন বাবু হাত তুলছেন, দীপাঞ্জন বাবু প্লিজ, দীপাঞ্জন বাবু ইসলামাবাদ দখল হয়ে গেল। আর ভারত কেন হারলো সেটাও তো জানতে পারলাম না আজও 62 সালে। দীপাঞ্জন বাবু, আমি এড়াচ্ছি না, আমার তো উত্তর দেওয়া যায় না, আমি তো সরকার নই। দীপাঞ্জন বাবু, সরকার কোথায়? মিডিয়া করেছে। দীপাঞ্জন বাবু, এটা মিডিয়া। উনি বলুন, বলে নিন। অশোক বাবু শেষ হলে উনি, না শেষ হয়ে আপনি বলুন। ওনার বলা শেষ হবে না, আর ওনাকে বলতে হলে এরপরে বলতে হবে, যখন পুলওয়ামা অ্যাটাক হয়েছিল ওনারা বলেছিলেন মোদি অমিত শাহ ভোটের জন্য করিয়েছেন, আর এবারে কি দেখা গেল, পাকিস্তান আর্মি পুরো ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে বলল যে এটা নাকি তাদের ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স ছিল। তাহলে আজকে কেন জাতির কাছে ক্ষমা চাইবে না? কেন আজকে এরা জাতির কাছে ক্ষমা চাইবে না? কেন আজকে এরা ক্ষমা চাইবে না? কংগ্রেসের লোক উনি আরেকজনকে ভুলে গেলেন।
অশোকবাবু প্লিজ এক এক করে, অশোকবাবু প্লিজ এক এক করে, দীপ্তাশবাবু প্লিজ, দীপ্তাশবাবু প্লিজ, আমি এখন থামতে বলেছি, প্লিজ প্লিজ অশোকবাবু। দীপাঞ্জনবাবু হাত তুলছেন, দীপাঞ্জনবাবু প্লিজ। অসাধারণ ব্যাপারটা কি জানো তো, তুমি একটা খুব দুর্দান্ত কথা বললে নীরব চৌধুরীর বইয়ের কথা, তুমি একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবে। বিএন মল্লিক, আমি জানি এখানে যারা বসে আছেন আমি জানি না কজন নাম শুনেছেন, তৎকালীন আইবি চিফ ভোলানাথ মল্লিক, বাঙালি। 62 লড়াইয়ের পরে উনি একটা ডিটেলড রিপোর্ট দিয়েছেন, আমি শিওর, আমি নিজে দেখেছি, তুমিও পেয়ে যাবে যদি একটু চেষ্টা চরিত্র করো হোম মিনিস্ট্রির আর্কাইভে। ছত্রে ছত্রে লেখা আছে যে কেন, কোথায় ভারত সরকারের কোথায় পতন, কেন হেরেছি, কেন বন্ডিলা অব্দি চায়না নিয়ে নিয়েছিল। এবং সেই রিপোর্টে আরেকজনের সাইন রয়েছে, শুনলে চমকে যাবে। তদানীন্তন অত্যন্ত পাওয়ারফুল, নেহরুর অত্যন্ত প্রিয় কাছের লোক, পরবর্তীকালে উড়িষ্যার মুখ্যমন্ত্রী বিজু পটনায়ক, কথা বলতে দিন, বিজু পটনায়ক, কংগ্রেস সেই রিপোর্টটা কিন্তু চেপে দেয়, এখনো সেটা কিন্তু হোম মিনিস্ট্রিতে রয়েছে আর্কাইভে। এটা যদি কোনদিন বেরিয়ে আসে, তাতে কি প্রমাণ হলো? সত্যপাল দীপাঞ্জনবাবু এখানে, দীপাঞ্জনবাবু এক মিনিট, অশোকবাবু দীপ্তাশবাবু প্লিজ। দীপাঞ্জনবাবু, এই যে রিপোর্টটির কথা আপনি বললেন, এই রিপোর্টটি দীপাঞ্জনবাবু, আমি এটা দীপ্তাশবাবুকে একটু স্মরণ করি যে দীপ্তেন্দ্রবাবু তো নিশ্চিতভাবে মনে আছে এই রিপোর্টটা কেন প্রকাশ হচ্ছে না। 2004 থেকে 14 পর্যন্ত ইউপিএ 1 এবং 2-এ গলা ফাটিয়ে লোকসভায় বিতর্ক করে গিয়েছেন অরুণ জেটলি এবং বিজেপির আরও এক নেত্রী, তিনি প্রয়াত, আমি তাকে আজকে আলোচনার মধ্যে আনতে চাই না, কিন্তু এই রিপোর্টটা কেন প্রকাশ হবে এরপরে সেটা নিয়ে লোকসভাতে বিতর্ক চালিয়ে গিয়েছেন ওই অরুণ জেটলি এবং বিজেপির অন্যান্য নেতারা। ওটা প্রকাশ হলে নাকি আমাদের খুব জরুরি ট্যাকটিক্যাল কিছু ফল্ট বেরিয়ে আসতে পারে। আমি জানি না 62 সাল থেকে 2014 সাল পর্যন্ত তা লুকিয়ে রেখে কী লাভ হয়েছে, আর 2014-র পরেই বিশেষ করে যখন নেহেরু জমানার ত্রুটি বিচ্যুতি, বিশেষ করে যখন বিজু পটনায়কের সই আছে, বিশেষ করে যখন কংগ্রেস লুকিয়ে রেখেছিল, তারপরে নরেন্দ্র মোদীর জমানায় 10 বছর এই রিপোর্টটাকে এখনো চেপে রাখা হলো কেন? দীপ্তাশবাবুদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর, এটারও উত্তর পাওয়া যাবে না, আমি জানি। তার কারণ একটাই, না আমি 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 দীপ্তাশবাবু, আপনার দেশ, আপনার দলের সভাপতি উত্তর দিতে পারেন। আমি একটা কথা বলি অনির্বাণ, যেহেতু আমি স্টুডিওর বাইরে, একটু বলে তো লোকজনকে, লক্ষ লক্ষ লোক দেখে, এরকম অসভ্যের মতো চিৎকার চেঁচামেচি না করে। অন্য কেউ কথা বলে আমি একটা শব্দ করি না, প্লিজ, যা তো আমি মমি বাবা হয়ে বসে থাকবো। নাও কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, দেখো আমরা যে এতক্ষণ ধরে লড়ছি, কি হচ্ছে আমরা দেখছি, কংগ্রেস বিজেপি থ্যাঙ্কফুলি এখনো তৃণমূল লড়েননি, বসে আছেন ভদ্রলোককে ধন্যবাদ, সিপিএম নেই, আমরা এই করে যাব। আর সেই 47 থেকে এখন অব্দি কংগ্রেস বিজেপি সিপিএম তৃণমূল সব চলতে থাকে লড়াই, কখনো এ হারে কখনো ও জেতে, আর প্রত্যেকবার হাতে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা, প্রত্যেকবার হারে ভারতের সংবিধান, আর প্রত্যেকবার হারে সাধারণ মানুষ। এখানে বিজেপিও বলছেন যে 26/11-তে কতজন লোক মারা গেছেন, সিরিয়াল বম ব্লাস্টে মারা গেছেন, তারপর শুরু হবে গুজরাট, তারপর শুরু হবে দিল্লির শিখ দাঙ্গা, সব হাত রক্তে লাগানো। আমরা রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে কথা বলছি, কিন্তু আলোচনা শুনে মনে হচ্ছে কোথাও যে আমরা কেউ কনসার্ন যে আমার নিজের পার্টিকে আমি বাঁচাবো। দিস ইজ নট দ্য ওয়ে। তার জন্যই আসিম মুনির এই চরম দুর্দশাতে ওদের পুরো মিডিয়া ঝাঁপিয়ে পড়ে ওর সঙ্গে লড়ছে, সে ভুল হোক ঠিক হোক। তুমি একটা বিরোধী স্বর শুনতে পাচ্ছ, কারণ ওরা ক্রাইসিসে রয়েছে, সে যাই হোক না কেন। আর আমাদের এখানে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশ্ন, আরে লড়াইটা শেষ হতে দাও, তারপর করো, সংসদ রয়েছে। এখন আমরা ডাউট তুলছি, এই ডাউটগুলো কালকে পাকিস্তানের নিউজ পেপারে কোট আনকোট হয়ে বেরোতে বেশ বেশ। আমি দীপাঞ্জনবাবু আপনার কাছে ফিরবো, কিন্তু তার আগে আমি একবার দীপ্তেন্দ্রবাবুর কাছে আরেকবার যাবো। দীপ্তেন্দ্রবাবু, আমার জাস্ট একটা স্মৃতি মনে পড়ছে, আপনাদের স্মৃতির ঝুলি অনেক বেশি, আমার তুলনাতে পূর্ণ। আমি তুলনায় আসার কথা নয়, কিন্তু আমি আনছি যেহেতু সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, তাই 2008-এর 26/11 কথা আসছে। আমার কন্ডোলিজা রাইসের প্রেস কনফারেন্সের কথা মনে পড়ছে। দিল্লিতে এসেছিলেন তৎকালীন মার্কিন বিদেশ সচিব প্রণব মুখোপাধ্যায়, তখন আমাদের বিদেশমন্ত্রী, জয়েন্ট প্রেস কনফারেন্স হয়েছিল। খুব ভালো ভালো সুন্দর একটা মাখন মাখানো কথাবার্তা বলেছিলেন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে কীভাবে ভারতের পাশে আছেন। ফিরতি পথে যে ফ্লাইটটা ধরলেন ওটা ইসলামাবাদে নামলো। আমরা কোনো বিরোধী মানে যুদ্ধের যাওয়ার কোনো চেষ্টা দেখিনি, সন্ত্রাসবাদ বিরোধী কোনো অবস্থান দেখিনি, কোনো জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া দেখিনি। নিশ্চিতভাবে 26/11 জঙ্গি হামলাকে নিশ্চয়ই খুব ছোটো হামলা বলে দেখি না, কিন্তু এটাও তো রয়েছে, এই কূটনৈতিক ব্যর্থতার, এই ভয়ঙ্কর কূটনৈতিক ব্যর্থতার ইতিহাসও তো আমাদের রয়েছে। সেটাও কি তারা ধরে নেবো মার্কিন চাপে? দীপ্তেন্দ্রবাবু, মার্কিন চাপ ভারতের ওপর গত 40-50 বছর ধরে ক্রমাগত কাজ করে চলেছে। বহু জিনিস ঘটেছে যেটা আমেরিকার আমি ধমকানি বলবো না, হুঁশিয়ারিতে
বন্ধ হয়ে গেছে। ইন্দিরা গান্ধী ভারতের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, তিনি পোখরান 1 করার পর পোখরান 2 করার পরিকল্পনা করেছিলেন। আমেরিকা জানতে পেরে যায় এবং জানায় পরিণতি ভয়ঙ্কর হবে। ইন্দিরা গান্ধী থেমে যান। তারপরে রাজীব গান্ধী এসবের মধ্যে ছিলেন না। তারপরে নরসিমহা রাও আবার নিউক্লিয়ার টেস্ট করার প্ল্যান করেছিলেন এবং অনেকটা কাজ এগিয়ে গেছিল। আবার আমেরিকা জেনে যায় এবং আবার নরসিমহা রাওকে সেই একই কথা বলা হয়, ফলে নরসিমহা রাও থেমে যান। এরপরে অটল বিহারী বাজপেয়ী ভয়ঙ্কর সতর্কতার সঙ্গে পুরো জায়গাগুলোকে ঢেকে রেখে ওই ফিল্ডটা তৈরি করে ছিলেন বলে ব্লাস্টটা করাতে পেরেছিলেন। কিন্তু তারপরেও প্রচণ্ড চাপ এসেছিল আমেরিকান, শুধু ভারত পাকিস্তানের ওপরে নয়, সারা পৃথিবীর সমস্ত দেশের ওপরে, এমনকি ইংল্যান্ডের ওপরে, জার্মানির ওপরে, ফ্রান্সের ওপরে এই ধরনের চাপ তৈরি করে যায়। এবং যেহেতু এখন সে একমাত্র সুপার পাওয়ার, কাজেই তার চাপের সামনে নতি স্বীকার করতেই হয়, সব দেশকেই খানিকটা করতে হয়। আর ট্রাম্প হলেন এমন একজন, এই যে অজস্র ঘটনা বললাম, এই ঘটনাগুলোর কিন্তু কেউ মার্কিন নেতারা টুইট করে বা প্রকাশ্যে বিবৃতি দিয়ে এগুলো কখনো বলেননি। একবার শুধু পাকিস্তানকে বলেছিল যে পাকিস্তান যদি ওই ওয়ার এগেনস্ট টেররে যোগ না দেয় তাহলে ইউ উইল বি বম্বড ব্যাক টু স্টোন এজ, এই কথাটা শুধু আমেরিকা জানিয়ে দিয়েছিল, কিন্তু আদারওয়াইজ কখনো বলে না কেউ। কিন্তু ট্রাম্প হামবাগ, এখন তিনি এটা বলেছেন এবং এটা ডিপ্লোম্যাসিতে এটা করা হয় না। কিন্তু যে আমি যেটা বলছিলাম যে কেন ভারত রাজি হলো, কেন ট্রাম্প তো তার আগেই বলেছিলেন ওরা দুজনে এরকম 900 বছর ধরে লড়ে যাচ্ছে, তখন তো ইয়ে করতে আসেননি। তারপর কেন এলেন? নানা ফর বিজনেস বলেছিলেন যে ডিফেন্স, যেটা এক্স্যাক্টলি যেটা ঘটেছিল সেটা হচ্ছে ভারতীয় বাহিনী বলেছে সারগোজা বলে একটা জায়গায় ভারত আক্রমণ করেছিল এবং ভারতীয় মিসাইল গিয়ে পড়েছিল। সেই জায়গাটা কি? সেই জায়গাটা হচ্ছে পাকিস্তানে নিউক্লিয়ার বম্ব রাখা থাকে তার একটা ঘাঁটি। তার 2-3 ঘন্টা পরে বা 4 ঘন্টা পরে সারগোজায় প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল। কখন ভূমিকম্প হয়? নিউক্লিয়ার ব্লাস্ট হলে। এর বেশি আমি আর এর মধ্যে যাচ্ছি না, কারণ যারা আমাকে এই খবরগুলো দিয়েছেন তারা মোটেই চাইবেন না যে আমি এগুলো বলি। আর আরও একটা জায়গায় ভারতের পড়ার পরেই ভূমিকম্প হয়েছিল, সেটা হচ্ছে কিরানা, কিন্তু ভারত সেটা অস্বীকার করছে, বলছে আমরা জানি না কিরানায় কি হয়েছে। আজকেও বলা হয়েছে ভারতের তরফ থেকে 3 বাহিনীর যে আমরা তো কোনো জায়গার নাম স্পেসিফিক করে বলি। হ্যাঁ, কাজেই মার্কিন চাপ সবসময় থাকে, সবসময় কাজ করছে। আর এটা কি তাহলে চাপের ফল বলবো? না, চাপের ফল নয়। এক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলেছি, আমি ওটাই তো বললাম যে আমেরিকাকে খুশি করার একটা দায় সব দেশের সব সরকারের থাকে। আমি এটার উত্তর ইত্যাসবাবুর কাছ থেকে নেবো, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর, যে খবর ব্রেক করছি আমরা, পরমাণু যুদ্ধ আটকেছি আমরা, এমনই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে বিরাট বড় দাবি ডোনাল্ড ট্রাম্পের। ঠিক যে কথা আপনি এইমাত্র বলছিলেন দীপ্তেন্দ্র বাবু, ভারত পাকিস্তান যুদ্ধ আটকানোর জন্য আমরা গর্বিত, তার কারণ আমরা পরমাণু যুদ্ধ আটকালাম। এতটাই বড় দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে এই দাবি খোদ মার্কিন প্রেসিডেন্টের। আমি পিসিআরকে জিজ্ঞাসা করবো এই মুহূর্তে আর কোনো ব্রেকিং সোর্স আমরা পাচ্ছি কি? ডোনাল্ড ট্রাম্প পরমাণু যুদ্ধ আটকালাম বলেছেন। 2 মিনিটের মধ্যে আপনাদেরকে আমি বাইট শোনাবো মার্কিন প্রেসিডেন্টের। বলছেন ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে এই বড় দাবি মার্কিন প্রেসিডেন্টের, যে তারা আসলে পরমাণু যুদ্ধ আটকেছেন এবং তাই এই যুদ্ধ বিরতি বা সংঘর্ষ বিরতি যাই বলি না কেন এটার জন্য আমরা গর্বিত। দীপাঞ্জন বাবু আরেকবার হাত তুলছেন প্লিজ, 30 সেকেন্ডে দীপাঞ্জন বাবু, তারপর আমি দীপ্তা 30 সেকেন্ডেরও কম সময়ে বলছি। যেটা দীপ্তানন্দ বাবু বলছিলেন, গতকাল রাত্রেবেলায় ইজিপ্ট থেকে একটি বিশেষ কার্গো প্লেন আসে রাওয়ালপিন্ডি, আর এই বিশেষ কার্গো প্লেনে আসে প্রভূত পরিমাণ বিকিরণ নিরোধক পোশাক, আশাক, যন্ত্রপাতি। বিকিরণ শুরু হয়েছে, এতে কোনো ডাউট নেই, এটা কনফার্ম নিউজ। এবং হিটটা যতটুকু আমরা জানি যে কোন একটা টানেলে হিট করেছে, যে টানেল গুলো দিয়ে নিউক্লিয়ার ওয়ারহেডস বাইরে নিয়ে আসা হয় বা যাওয়া হয়, এবং তার থেকেই এই ভূকম্প এবং তার থেকেই এই বিকিরণ শুরু হয়েছে, এটা কনফার্ম নিউজ। না, ভূমিকম্পের রিপোর্ট আছে, আমাদের দেশের সিসমোলজি সংক্রান্ত গবেষণা সংস্থার রিপোর্ট রয়েছে, সর্বোচ্চ সংস্থার রিপোর্ট রয়েছে। আসবো ভাস্কর বাবু আসবো, এরকম ভাবে তো কারণ আসে না ভাস্কর বাবুর সামনে, নিশ্চয়ই আসবো। দীপ্তাশ বাবু, যে কথাটা দীপ্তেন্দ্র বাবুর কাছ থেকে এসছে, যে কথাটা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের টুইট থেকে বা পোস্ট থেকে আমরা জানতে পারছি, আমি তার ভিত্তিতেই জানতে চাইবো, তবে কি এই কারণেই শেষ পর্যন্ত মার্কিন প্রস্তাবে বা মধ্যস্থতায় শেষ পর্যন্ত রাজি হয় দেখুন, ভারত যুদ্ধের বাজারে অনেকের কাছে অনেক রকম খবর থাকে বলে অনেকে দাবি করেন। এবার যাদের কাছে এই খবরগুলো থাকে তারা এরকম ভাবে সবাইকে, মার্কিন প্রেসিডেন্টের বাইটটা আপনি দাবি বলবেন না, বলেন না, পৃথিবী তাহলে আপনি প্রশ্ন করেন। মার্কিন প্রেসিডেন্টের বাইটটা কি দাবি? না, আমি বলছি, আমায় বলতে দিন।
যে তারা, জানি না আমি যে তারা সবাইকে বলে বেড়ান কিনা। একটা খালি কথা আমি বলবো, যখন পোখরানে আমাদের নিউক্লিয়ার টেস্ট হয়েছিল সেখানেও একটা 4.2 আর্থকোয়েক রেকর্ড হয়েছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা, আচ্ছা ট্রাম্প দাবি করতেই পারেন যে তিনি মধ্যস্থতা করিয়েছেন, তিনি যুদ্ধ থামিয়েছেন, তিনি পরমাণু থামিয়েছেন। আদৌ প্রথম কথা যদি আমাদের আরেকবার জানাই, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট কিছুক্ষণ আগে এটা প্রেস কনফারেন্স করে হোয়াইট হাউসের সেখান থেকে এটা জানিয়েছেন যে আমরা পরমাণু যুদ্ধ আটকালাম। দাবি করতেই পারেন, কিন্তু প্রথম কথা যদি আমাদের জল্পনা সত্যি হয় তাহলে আদৌ পরমাণু অস্ত্রগুলো বেঁচে আছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। তার থাকলে তবে না সেটা। আমার প্রশ্ন আছে, দীপ্তেন্দ্র রায়চৌধুরী থেকে ডোনাল্ড ট্রাম্প, আমি দেখছি পৃথিবীতে কারোর কোনো কথাতে আপনার আস্থা নেই। না, আমি আমার ডিজিএমওর কথায় আস্থা রাখবো। আমার ডিজিএমও পরিষ্কার বলেছে যে পাকিস্তান ফোন করে অনুরোধ করেছিল, এরপরে আমি তো আমি আমার দেশের ট্রাম্পের উপরে ভরসা রাখবো। ট্রাম্প আমার দেশের বাবু, এটা বিতর্কের জায়গা, প্লিজ লেকচার দেওয়ার জায়গা না। আপনার দেশের ডিজিএমওর উপরে ভরসা রাখবেন বেশি নাকি ট্রাম্পের? আমাকে কুইজ করতে আসেনি দীপ্তা শুভ, প্রশ্ন করছি, আপনি উত্তর দিন। আমি বলছি যে আমি আমার দেশের ডিজিএমওর উপরে বেশি ভরসা রাখবো। রাখছেন তো? আমিও রাখছি দীপ্তা শুভ, আমিও রাখছি দীপ্তা শুভ। প্লিজ দীপ্তা শুভ, আমি অ্যাঙ্কার, প্লিজ আপনাকে চুপ করতে হবে যখন আমি বলবো আপনাকে চুপ করতে, প্লিজ। আপনি অবশ্যই ভরসা রাখছেন, আমিও ভরসা রাখছি একজন গর্বিত ভারতীয় হিসেবে। না, একদম নয়। ডিজিএমও এবং ডোনাল্ড ট্রাম্প একই পদমর্যাদার মানুষ নন। যদি ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন, দীপ্তা বাবু, ডোনাল্ড ট্রাম্পের কথার উত্তর ভারতীয় ডিজিএমওকে দিয়ে দেওয়া যায় না। ভারতীয় ডিজিএমও যা বলেছেন তার উপর আমার পূর্ণ আস্থা আছে ভারতবাসী হিসেবে। নিশ্চিতভাবে পাকিস্তানের দীপ্তা বাবু ভাষণ দেবেন, সেখানে অবধি অপেক্ষা করুন। সেটা বলুন না, এতক্ষণ ধরে অন্য কথা বলছিলেন কেন? এতক্ষণ অন্য কথা বলছিলেন কেন? এতক্ষণ অন্য কথা বলছিলেন কেন? না দীপ্তা বাবু, না দীপ্তা বাবু, পলিটিক্যাল, না দীপ্তা বাবু, পলিটিক্যাল, না দীপ্তা বাবু, প্লিজ। আমার কাছে আমার দেশের গুরুত্ব, দীপ্তা বাবু, আমার সঙ্গে ঝগড়া করে লাভ নেই। কংগ্রেস না তৃণমূল নয়, থামতে হবে আপনাকে, থামতে হবে, প্লিজ প্লিজ থামতে হবে। আমার কাছে আমার দেশের দীপ্তা বাবু, আপনাকে থামতে হবে। আমি অ্যাঙ্কার, আপনি না। অশোক বাবু প্লিজ। আপনি বলার আগে এক সেকেন্ড আমি একটা কথা বলছি। এতদিন পর্যন্ত যখন বিজেপিকে ফ্যাসিস্ট বলা হয়েছে, আমি বারবার বিভিন্ন লেখায় প্রমাণ করে দেখিয়েছি যে কেন বিজেপি ফ্যাসিস্ট নয়। কিন্তু আজকে বিজেপির কাণ্ড কারখানা দেখে আমার মনে হচ্ছে আমি ভুল করেছি। অশোক বাবু, অশোক বাবু, আমি একটা কথা বলছি, আপনারা বলছিলেন, আমি কারোর মধ্যে আমি একটু সময় নেব না, যে ইন্দিরা গান্ধী কি করেছিলেন। ইন্দিরাজি একটা সিমলা চুক্তি দিয়েছিলেন, যে সিমলা চুক্তির কথা সংসদে দাঁড়িয়ে বলছেন সুষমা স্বরাজজি। আমি আপনাকে শোনাচ্ছি, প্লিজ সংক্ষেপে। যে সিমলা চুক্তির 4 নম্বর পয়েন্ট, যে কোনো তৃতীয় পক্ষ ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে পারবে না। এখন দীপ্তা বাবুর মতন মানে বিদগ্ধ হয়তো মানে আমাদের ডিজিএমও নন, কারণ ডিজিএমও তো নিশ্চয় ডোনাল্ড ট্রাম্পের কথার উত্তর দেবেন না। ডোনাল্ড ট্রাম্পের কথার উত্তর দেবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এবং সব থেকে বড় কথা, সেই উত্তরটা প্লিজ প্লিজ প্রধানমন্ত্রীর ভাষণটা ডোনাল্ড ট্রাম্প যে দাবি করছেন, আমি দীপ্তা বাবুর কথা তো এখানে বিশ্বাস করবো না। উনি কে? ডোনাল্ড ট্রাম্প ঠিক বলছেন না ভুল বলছেন আমার দেশের কর্ণধার নরেন্দ্র মোদী, তার মুখ থেকে আমি শুনতে চাই, যেটি শুনতে চাই, বুঝলেন? আমি এই মুহূর্তে আমার সময় একদম শেষ। তাহলে কি এবার থেকে মার্কিন প্রেসিডেন্টের কথা জবাব দেবে ডিজিএমও? না, আমি সেটাই বলেছিলাম, সেটাই বলার চেষ্টা করেছেন দীপ্তা বাবুকে। আমার সময় একদম শেষ, সময় একদম শেষ। আমি জনরায় নেব। জনরায়, আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্ন ছিল আপনাদের কাছে ঠিক এরকম। আজকের জনরায় প্রশ্ন ছিল এরকম, আমেরিকার অকাত কতটা? 1 মিনিট। আমেরিকার অকাত কতটা এবার দেখিয়ে দিক ভারত, এই প্রশ্নটাই দেখেছিলাম। তার কারণ আমেরিকাকে বুঝিয়ে দেওয়ার সময় এসছে আমার দেশের বিদেশ নীতি স্বাধীন, আমি স্বাধীনভাবে চালাই। তাতে হ্যাঁ বলেছেন 97% মানুষ। 97% মানুষ মনে করছেন আমেরিকার অকাত ভারতের দিক থেকে বুঝিয়ে দেওয়ার সময় এসছে। এরপরে নিশ্চিতভাবে আমাদের দিক থেকে রাজনৈতিক প্রশাসনিক উত্তর যাওয়ার কথা, নিশ্চিতভাবে সেনাবাহিনী বা ডিজিএমওকে এগিয়ে দিয়ে উত্তর দেওয়ার কথা নয়। ভারতবাসী অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন কতক্ষণে আমেরিকাকে তার জায়গাটা দেখিয়ে দেওয়া হয়, যে জায়গাটা তাকে আমরা গত 40-50 বছর ধরে দেখিয়ে দিয়ে আসছি, কোনো কিছুতে নাক গলাতে না দিয়ে। অনির্বাণে চক্রবর্তী আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন TV9 বাংলায়। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।